গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেকে হয়তো রানারের কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় বাঙালি বড় হয়েছেন, বড় হতে হতে রানার শোনেননি, কি হতে পারে? অনেকটা রানারের মতোই সহানুভূতি করার চেষ্টাও করলেন। তার সঙ্গে নাকি 50 লক্ষ, 20 লক্ষ বা কখনো বলছেন 2.5 লক্ষ বা 2.5 মানুষের চিঠি, কিছু একটা হবে, হাজার হোক বা লাখ হোক, মানুষ চিঠি লিখেছেন আর সে চিঠি তিনি নিজে কাঁধে করে বয়ে নিয়ে গিয়েছেন। পোস্ট অফিস নয়, স্বয়ং নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক খড় করার ভূমিকা পালন করেছে। শুনতে দারুণ লাগছিল, দেখতেও। কিন্তু শুধুই কি দেখা আর শোনার জন্যই এই ভূমিকাটা পালন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার কারণ ইতিমধ্যেই পাল্টা বিবৃতি এসে গিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে, বিশেষ করে যার সঙ্গে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা গিয়েছিলেন এবং তিনি দীর্ঘক্ষণ তাদের জন্য অপেক্ষা করেছেন, কিন্তু তাদের সঙ্গে দেখা করেননি না, তৃণমূল তার সঙ্গে দেখা করতে যায়। তার কারণ যেভাবে দেখা করার কথা ছিল সেই রীতি ভেঙে তৃণমূল আরও অনেক বেশি সংখ্যক লোক নিয়ে দেখা করতে দিতে হবে এমন একটা অদ্ভুত শর্ত নাকি জুড়ে ছিল, তাই বলছেন সংশ্লিষ্ট মন্ত্রী। আর ঠিক সে কারণেই মন্ত্রী 2.5 ঘন্টা অপেক্ষা করেছেন, হিসেব দিতে চেয়েছেন, কিন্তু হিসেব নিতে কেউ আসেন। এই যদি দিল্লির ডাক খড় করার গল্প হয়, তাহলে বাংলাতেও একটা নতুন ডাক খড় করার গল্প লেখা যেত। তার কারণ এখানেও চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে বসে 1 বছর, 2 বছর, 3 বছর হিসেব চাইছেন। চুরি যাওয়া চাকরিটা, যে চাকরিতে তিনি পাস করে কোয়ালিফাই করেছিলেন যথেষ্ট ভালো নম্বর পেয়ে, সেই চাকরি তিনি নয় অন্য কেউ করছে অনেক কম নাম্বার পেয়ে, 0 পেয়ে, অথবা আদৌ কোনো নাম্বারই না পেয়ে, মানে চাকরিটা পরীক্ষাটাই না। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ, যার কিছু ইতিমধ্যে প্রমাণিত আর কিছুর তদন্ত চলছে, বিচার প্রক্রিয়াও চলছে। তারা এখনও রাস্তায় বসে। খুব কঠিন ছিল তাদের চাকরির চিঠিটা বয়ে গিয়ে দিয়ে আসা, অনেক দূর ছিল। আচ্ছা, ধরে নিলাম ওটা না হয় কেন্দ্রীয় সরকার, তার মন্ত্রী, রাজনৈতিক বিরোধিতা আছে, বিজেপি একটা, তৃণমূল একটা, সময় চেয়েছেন, সময় দেননি, সময় নিয়েছেন, তারা যাননি, এত রকমের চাপানুতর চলছে এপক্ষে। কিন্তু এ রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টমেন্ট চাইবেন, মানে সময় চাইবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে, আর পাবেন না। এটা কি হয়? হয় না নিশ্চয়ই। অথবা নবান্নে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাইবেন বা শিক্ষা সচিবের কাছ থেকে, আর পাবেন না। তাও কি হয়? নিশ্চয়ই হয় না। যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু এই পথে বসে থাকা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরির চিঠিটা ডাক খড় করা অভিষেক পৌঁছে দিতে পারতেন। দিল্লি অবধি দৌড়তে হতো না, তবে নিশ্চিতভাবে রানারের কাছে যেরকম লোকে অনেক সুখবর এক সময় আশা করতেন, তেমন একটা সুখবরের বাহক হতে পারতেন বই কি। তারা নিজেরাও জানেন, হাড়ে হাড়ে জানেন, যে আসলে চাকরি কোনো আদালতের জন্য আটকে নেই। যারা যোগ্য এবং বঞ্চিত তাদের চাকরি কালও যদি সরকার দিয়ে দেয়, কোনো আদালত আপত্তি করবে না। কিন্তু দিচ্ছেন কই? হিসেব দিচ্ছেন কই? হিসেব নিতে চান, দিতে চান না। কারণটা কি এখানেই নিহিত? আসলে চাকরির চিঠি বলে, চাকরি হারানোর, আবাসের ছাদ হারানোর চিঠি বলে, বঞ্চনার চিঠি বলে যেগুলো নিয়ে গিয়েছেন, সেটা ওই দেখা আর শোনার যে কাজটা আপনার জন্য করে দিল, এ রাজ্যের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরির চিঠিটা তাদের কাছে পৌঁছে দিলে সে কাজটা কি হতো? রাজনীতি আর ভোটের কথা বলছি, বোধহয় হতো না। তাই কি রুচি নেই? আসবো বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এই নিচের যে চিঠি, এটা মানুষকে দেখান। এই 50 লাখ চিঠি আমরা দিল্লিতে নিয়ে এসেছি। এই মুহূর্তে মহুয়া মৈত্রকে চেন দোলা করে দিল্লি পুলিশের যে মহিলা কনস্টেবল রয়েছে, চেন দোলা করে বাইরে নিয়ে গেল। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। যারা পুলিশ কনস্টেবল রয়েছে দিল্লি পুলিশের, তারা বাইরে বের করে দিল। নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতির তদন্তে সাহায্যকারী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল প্রশ্ন করার জন্য। একেবারে চিঠি নিয়ে
সরাসরি কৃষি ভবনের এই রাস্তা ধরেই কৃষি ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আমরা আহ, হেঁটে একটু ঠিক দেখা যাক। কতটা রাস্তা আমরাও হেঁটে দেখবো। কটা বাজে? এই মুহূর্তে 12টা 12 বাজছে। ঘড়ির কাটা যেটুকু বলছে যে 21 মিনিট সময় লাগলো হাঁটতে প্রায় যন্তর মন্তর থেকে এখান থেকে। যেখানে চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন এপিসি ভবনের সামনে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দপ্তর, সেই দপ্তরের সামনে, সেখান থেকে করুণাময়ী বাস স্ট্যান্ড পৌঁছতে 2 মিনিটও সময়ের প্রয়োজন নেই। নিজের ঘরে অর্থাৎ নিজের রাজ্যে দাঁড়িয়ে যে বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের দাবিকে সামনে রেখে বিধানসভা থেকে কয়েকশো মিটার দূরে এই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ পর্যন্ত আসা এখনো পর্যন্ত সম্ভব হয়ে প্রপার অথরাইজেশন দিয়ে কোর্টে জমা করে মামলাটাকে রিঅ্যাফার্ম করে নতুন করে ত্রুটিমুক্ত করে মামলার শুনানি হবে। অভিষেক ব্যানার্জির উকিলকে প্রশ্ন করেছেন, উনি যখন সিইও ওনার যেতে অসুবিধাটা কোথায়? এটা তো একটা ওনাকে উইটনেস হিসেবে ডাকা হচ্ছে, ওনার অসুবিধা কোথায় যেতে? উনি যাক, ডকুমেন্টসগুলো নিয়ে আসুক। ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট যেটি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আসা হয়েছে তার ওপর কোনো স্থগিতাদেশ আপাতত দেবে না। বাংলার ছেলে মেয়েদের স্বার্থে নিয়োগ দুর্নীতির তদন্তের সাহায্যে বিন্দু মাত্র আগ্রহ নেই, বরং আবাস আর গ্রামের গরিবের চাকরির দুর্নীতি ঢাকতে দিল্লিতে তুল কালাম তৃণমূলে। আবাস দুর্নীতিতে বারবার প্রমাণ চাইছেন অভিষেক, অথচ নিয়োগ দুর্নীতিতে প্রমাণ পাওয়ার রাস্তা বন্ধ করতে মরিয়া শাসক দলের নবজোয়ারে কাণ্ডারি ছুটছেন এক আদালত থেকে অন্য আদালতের দরজায় দরজায়। অ্যাবে মাঠে হাঁটছেন, বসছেন, প্রয়োজনে দৌড়াচ্ছেনও, আর ঘরের মাঠে এক কথায় বললে বিনা ফাউলে প্লে অ্যাক্টিং এ কড়াকড়ি দিচ্ছেন, যাতে খেলা না হয়, খেলা নষ্ট হয়। তদন্ত হোক বা ফুটবল, এই সময়টাকেই বলে ইনজুরি টাইম। রিপাবলিক বাংলা। প্রশ্ন এখানেই, ইনজুরি টাইমে যতটা আগ্রহ, আসল সময়ে সে আগ্রহ আছে কি? যাদের খুব মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে জীবন থেকে। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে প্রথমেই নাম করব অরুণিমা পালের, চাকরি প্রার্থী। করুণাময়ীতে অরুণিমার মুখটা বোধহয় আপনারা আজও ভুলতে পারেন, যেখানে একটু অন্যরকম ট্রিটমেন্ট বা ব্যবহার তারা পেতে পারতেন। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্তা রায়চৌধুরী, সমাজকর্মী। রয়েছেন সুব্রত দত্ত, সিপিআইএম মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। এবং আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আপনাদের কাছে আসবো, কিন্তু আমার প্রশ্ন থাকবে আপনাদের কাছে, সে প্রশ্ন নিয়েই আপনাদের কাছে আসবো। আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। হবু শিক্ষক রাজপথে, কলকাতার রাজপথে, রানার হবেন দিল্লিতে। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। এখানে তো অনেকগুলো মানুষ বঞ্চনাতে পড়ে রয়েছে, তারা যে বঞ্চিত তা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং যাদের বঞ্চনা নিয়ে কোনো সন্দেহ নেই, ইতিমধ্যে নির্দেশ বেরিয়ে গিয়েছে, অন্তত তাদের চাকরির চিঠিটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে আসতে পারতেন। আমি দূরত্বগুলো তো দেখালাম, অনির্বাণ দেখলেন নিশ্চয়ই আপনি। যাদের দাবি নিয়ে দিল্লিতে কর্মসূচি হচ্ছে তারা বঞ্চিত, সেটা নিয়ে কি আপনার সন্দেহ আছে?
আমি সংখ্যায় যাচ্ছি না, সংখ্যাটা যদিও অনেক বেশি, তাদের বঞ্চনা নিয়ে বোধহয় সন্দেহ করার আর কোনো কারণ নেই। কারণ শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে যখন বলেছিলেন যে কেন্দ্রকে বলবো 1 পয়সাও যেন না দেয়, সেই শুভেন্দুবাবুকেও গতকাল বলতে হয়েছে, মানে তিনি বলতে বাধ্য হয়েছেন যে কেন্দ্রকে বলবো যে যারা যোগ্য তাদেরকে টাকাটা দিয়ে দিন। মাঝের 2 বছর যে চাপ তারা কেন্দ্রকে দিয়েছেন বলে দাবি করেছিলেন যে আমরা বলেছি বলে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে সেই চাপটা পাল্টা যখন তাদের কোর্টে তাদের দরজায় গিয়ে পড়েছে, বুঝতে পারছেন কোট আনকোট বাপ কাকে বলে। এই রাজনৈতিক চাপের জন্যই কর্মসূচি, তার জন্যই আন্দোলন, তার ফল চোখের সামনে দেখা যাচ্ছে। বিশ্বাসঘাতকদেরও তাদের আসল জায়গা দেখিয়ে দেওয়া যায়। বুঝলাম। আমি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তর্কের খাতিরে শব্দটা বলেন, ওই জন্য আমিও আজকাল খুব তর্কের খাতিরে বলি। এখানে তো বিতর্কই হয়। তর্কের খাতিরে ধরে নিলাম এই 20 লক্ষ জব কার্ড, 50 লক্ষ অ্যাপ্লিকেশন, 2,500 মানুষ পরে উনি বলছিলেন কি টাকা দিয়ে দেবেন বেতনের টাকা থেকে, সব সত্যি সব। আমি বলছি এই যে অরুণিমারা যারা বসে আছেন, ওদের চাকরির চিঠিটা অনেক সহজে অভিষেক দিতে পারতেন। মানে সাধ্বী নিরঞ্জন জ্যোতি হয়তো ওনাদেরকে সময় দেননি, বা তার একটা অন্য ভার্সন আছে, তিনি দিয়েছেন, ওনারা আসেননি। আমি সেই কূটতর্কের মধ্যে না গিয়ে বলছি, ব্রাত্য বসুর সময় দিতেন, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। চাইলে ব্রাত্যবাবুর সঙ্গে যে কখনোই চাকরি প্রার্থী যারা বা আন্দোলনকারী যারা, তারা কখনোই যে দেখা করেননি এটা কি তারা বলতে পারবেন? দেখা তো হয়েছে। এমনকি এসএসসি চেয়ারম্যান বলুন বা শিক্ষা দপ্তরের অন্যান্য যারা আধিকারিক, নানা সময় আমরা দেখেছি দেখা হয়েছে। এমনকি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে অভিষেক বাবুর সঙ্গেও কিছু চাকরি প্রার্থীরা কিন্তু দেখা করেছিলেন। এবার প্রশ্ন, আপনি যেটা বলছেন চাকরির চিঠি দেওয়ার প্রসঙ্গে একটা স্পষ্ট জিনিস বলা যেতে পারে। এখানে আবারও সেই সুপার নিউমারিকের প্রসঙ্গ আসবেই, সেটা নিয়ে নানা বিতর্ক সত্ত্বেও আপনাদেরই প্রোগ্রামের ক্যামেরার সামনে চাকরি প্রার্থীরা বলেছিলেন যে হ্যাঁ, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, রেকমেন্ডেশন লেটার অবধি চলে গেছিল, তারপর কোর্টে মামলা হয় ইত্যাদি, এবং সেটা সুপ্রিম কোর্টে শুনানি চলছে। অর্থাৎ চাকরি দেওয়ার প্রক্রিয়া যারা আন্দোলন করছেন তাদের মধ্যে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুরু হয়েছিল। এবার সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, সুপার নিউমারিক হওয়া উচিত নাকি উচিত নয়, কেউ বলবেন উচিত, কেউ বলবেন অনুচিত। এটা চলতে ভাই একটু দাঁড়াও, এইটা চলতে থাকবে। তার বলুন প্লিজ কন্টিনিউ করুন। তার প্রেক্ষিতে যে বিষয়টি নিয়ে আন্দোলন, 100 দিনের কাজের টাকা বা আবাসের যে টাকা, তাকে জুড়ে বা দুটোকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়ে এইখানে এ বেশি বঞ্চিত না ও কম বঞ্চিত, এই জায়গাটাতে আমার আপত্তি আছে। কেউ চাকরি প্রার্থী হিসেবে বা অন্যান্য কোনো দাবি নিয়ে যারা এই রাজ্যে আন্দোলন করছেন তাদের প্রতি পূর্ণ সহমর্মিতা রেখেই বলছি, এই যে মানুষগুলি 100 দিনের টাকা পাননি তারা আপনাদের শত্রু নন, আপনারাও তাদের শত্রু। কেউ শত্রু নন। আমার তো প্রশ্ন, 100 দিনের টাকা না পাওয়া মানুষের চিঠি নিয়ে দিল্লিতে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের জন্য 100 দিনের কাজ নিয়ে আসা সহজ, নাকি ব্রাত্য বসুর কাছে গিয়ে অরুণিমাদের চাকরি নিয়ে আসা সহজ? ওই যে আপনাকে আমি এই প্রশ্ন নিয়ে এই প্রশ্নটাই রেখেছি শুরুতে একদম অনির্বাণ, আমি সেই প্রশ্নটা নিয়ে ডিবেট করবো। আপনি আপনার কথা বলেছেন, আমি বাকিদের কাছে আসি। বিমল শঙ্কর বাবু, আপনার কোনটা বেশি সহজ মনে হচ্ছে? না, একটা কথা বলি, সেটা হচ্ছে এখন এই চাপের নাম বাপ না ঠাকুরদার বাপ আমি জানি না, তবে দিল্লিতে যাওয়ার ক্ষেত্রেও ওই ঠাকুরদার বাপেরদের আমি অন্তত অস্তিত্ব লক্ষ্য করছি আর কি। তার কারণ হচ্ছে যে এমনিতে গোটা পশ্চিমবাংলায় শুধু ছিচ্ছিক্কার নয়, লোকে একটা টার্মই দিয়ে দিয়েছে, দেখলেই বলছে এটা চোরের দল। মানে আমি আজ অবধি শুনিনি যে একটা দলকে একেবারে লক স্টক অ্যান্ড ব্যারেল সবাই চোর বলে। এটা আমার জীবনে প্রথমে, বহুদিন আমি রাজনীতিটা চর্চা করছি, একটা দলের লক স্টক অ্যান্ড ব্যারেল সবাই বলে এটা একটা চোরের দল। পশ্চিমবাংলা একটা নতুন আমদানি করেছে এরা, এক। দ্বিতীয় কথা হচ্ছে সেখান থেকে দৃষ্টিটা তো ঘোরাতে হবে। এরা চাকরি চাইতে গিয়ে কামড় খাবে, পুলিশ কামড়ে দেবে, কেউ মার খাবে। মাঝ রাস্তায় চোখের সামনে আমি দেখলাম করুণাময়ী থেকে যেভাবে তুলে নেওয়া যায়, হয়তো আমি তো তার নিজে সাক্ষী ছিলাম সেদিন। ফলে সেই মানুষ যে চাকরি চাইতে গিয়ে তাকে পিটিয়ে তুলে দেওয়া হবে। 935 দিন থেকে 936 দিন বসে আছে চাকরিতে, সম্ভবত আন্দোলনের বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে পশ্চিমবাংলায়। এখান থেকে ঘোরাতে গেলে দিল্লি যেতে হবে। সেক্ষেত্রে 1,500-2,500 কিলোমিটারটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে কতটা আমি ঘুরিয়ে দিতে পারবো জিনিসটা। না, আপনি বলছেন ওদের চিঠি মানে অরুণিমাদের চিঠিটা দিতে পারবেন না বলেই উনি এই চিঠিগুলো নিয়ে দিল্লি গেছেন? এই চিঠি নিয়ে কোনো ভাবনাই আছে এই শাসক দলের কারণ চিঠি ওরা দিতে পারবে না, কারণ দুর্নীতিতে এমন আষ্টেপৃষ্ট সবাই জড়িয়ে গেছে যে সে দুর্নীতির আর জট ছাড়ানো যায় না। ওই অনেক সময় হয় না, সুতো খুলে বার করতে পারছে না, এমন জট পাকিয়ে গেছে। ওরা সিস্টেমটাকে এমন জট পাকিয়ে দিয়েছে, সুতো আর খুলতে পারছে না। ফলে তার বাইরে এখান থেকে নজর ঘোরাতে দিল্লি চলো। আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে একটু ওই নিজেদের জননেতা প্রমাণ করার। চোখের সামনে দেখছে যে শুভেন্দু অধিকারী এখন মাস লিডারে পরিণত হয়েছেন, এমন যাকে নিয়ে দুদিন আগেও গালিগালাজ করতো, আজকে স্বীকার করতে হচ্ছে তিনিও
যথেষ্ট মাস বেশ তৈরি করেছেন। তার নাম ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি আমাদের দিলীপ ঘোষ, এমনকি যাকে বলা হতো মাস্টারমশাই আর কি আন্দোলন করবে, সেই সুকান্ত মজুমদারও ঘুম ছুটিয়ে ছাড়ছে। ফলে এদের কাছাকাছি যেতে গেলে একটু ওই আন্দোলন খেলা করতে হবে। কিন্তু আবার আমি বলছি, খেলে আন্দোলন হয় না, খেলে আন্দোলন করলে এই হালই হয়। আন্দোলন করতে গেলে মানুষকে চিনতে হয়, মানুষের পাশে থাকতে হয়, লড়াই করতে হয়। যে লড়াই বিজেপির একটা মানে মণ্ডল স্তরের নেতাও যে লড়াই করছে, এরা সেই লড়াই করতে পারবে না। বিজেপির মণ্ডল স্তরের নেতারা মার খাওয়ার ভয় নিয়েও আন্দোলনটা করছে, এরা সেই যোগ্যতাও এদের অর্জন করেনি, কারণ এরা সৎভাবে রাজনীতিটা করছে না। তো বিজেপির লোকগুলো সৎভাবে রাজনীতি করছে বলেই এত মার খেয়েও এতগুলো লোক কিন্তু দাঁড়িয়ে আছে। ফলে দূরত্ব হচ্ছে নিজেকে বাঁচানোর জন্যে। যদি কোথাও মনে হয় যে সম্মিলিত জাতিপুঞ্জে 15,000 কিলোমিটার গিয়েও কাগজ দিতে হবে এটা নিজেকে বাঁচানোর জন্য, সেটাও দেবে। এখন লক্ষ্য একটা নিজেকে বাঁচানো, আর কিচ্ছু, কারণ ফাঁস ছোট হচ্ছে, গোটাতে যেদিন আষ্টে গলা চেপে ধরবে সেদিন শেষ হয়ে যাবে। খেলার কথা এসছেন, আমি ইনজুরি টাইমের কথা বলে শুরু করেছি, আমি সে কথাতে আসবো, ফিরবো, কিন্তু তার আগে যখন মার খাওয়ার কথাই উঠছে তখন দলের বাইরে একেবারে বঞ্চিত মানুষ হিসেবে, একেবারে সাধারণ মানুষ হিসেবে মার খাওয়ার কথায় ফিরে আসি। করুণাময়ী সেই রাতটা নিশ্চয়ই আমরা সকলেই মনে রেখেছি। অরুণিমা, কোনোভাবে কি আজকে মনে হচ্ছে, নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে যেটা না হচ্ছে সেটা হলে ভালো হতো, নিশ্চিতভাবে কালকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল গেছেন তাদেরকেও টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাইরে তুলে এনে কৃষি ভবনের বাইরে না নিয়ে আসতে হলেই তো ভালো হতো। আমার রাজ্যের একজন সাংসদ, বিধায়ক অথবা একজন মন্ত্রীকে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে, এটা দেখতে আমারই বা ভালো লাগবে কেন? কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে আপনাদের তুলনায় অন্তত ভাগ্যটা ভালো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের? আচ্ছা, আমাকে একটু বলতে দেবেন প্লিজ। কোথায় যেন মনে হচ্ছে যে, আমি জানি না যে পশ্চিমবঙ্গের পুলিশ দ্বারা অনুপ্রাণিত হয়ে বা পুলিশ মন্ত্রী দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ধরনের ঘটনা ঘটলো কিনা। নিশ্চিতভাবে এটা একটা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী। একটা অদ্ভুতভাবে দেখুন, আপনি বললেন অনির্বাণ দা, করুণাময় আপনাদের যদি পিসিআরে থাকে দেখাতে পারেন, আমার ফোনেও আছে। কোনোদিন কোনো সুসভ্য সমাজে, কোনো গণতান্ত্রিক সমাজে রাত 2-2:30টার সময় ট্রেনে হিচড়ে মহিলাদের, মানে আমরা কিন্তু সব প্রান্তিক ঘরের, আমাদের কিন্তু ওই পাশে অত রক্ষা কবচও নেই, অত দেখার লোকও নেই, পেটে খিদের অনশন চলছিল, চাকরি চুরি গেছে, কোড আনকোড কি সংগঠিত অপরাধীরা চাকরি চুরি করেছে, আজকে কোর্টে তা প্রমাণের পথে। সেই সময় দাঁড়িয়ে আমরা আমাদের অভিযোগগুলো জানাতে গেছি, বিনিময়ে কি পেয়েছি? পুলিশই বর্বরোচিত আক্রমণ। আচ্ছা, পুলিশ কাদের? পুলিশ তো জনতার। প্রশাসন কাদের? আমাদের রক্ষার্থে। আজকে যারা শাসকের আসনে বসে শাসন করছেন, নিশ্চয়ই দলীয় রাজনীতির দল আর সরকার এক নয়। তৃণমূল সরকার যদি হয়, তিনি সকলের 10 কোটি মানুষের, তিনি কোন রাজনৈতিক দলের সাধারণ আমাদের না। তাহলে সেই প্রশাসন আমাদের সকলের। আমরা যদি আইন বিরুদ্ধ কাজ করি, নিশ্চিতভাবে আমাদের তার পেনাল্টি দেবে, শাস্তি দেবে। নির্মমভাবে, বর্বরোচিতভাবে আমাদেরকে মেরেছে, পিটিয়েছে, শুধু তা না, অ্যারেস্ট করেছে। ক্যামাক স্ট্রিটে এই যে বিশিষ্ট যে সাংসদকে দেখাচ্ছেন, একটা সাধারণ ডেপুটেশন কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে কি করলো? আমাদেরকে, যাদেরকে এমনভাবে মেরেছে জানেন, একটা মেয়ে, তা সে ওই জিজ্ঞেস করে দেখবেন, ওই হেয়ারস্ট্রি থানার ম্যাডাম একজন ওর জামা কিনে দিয়েছে, তারপরে ও বাড়ি যেতে পেরেছে, এমনভাবে জামা ছেড়েছে। আমার কথা তো বাদই দিলাম, একটা খুবলে কামড়াচ্ছে একটা কর্তব্যরত পুরুষ, কোন ইতিহাসে লেখা আছে? এই যে বিশিষ্ট যে সাংসদ, যার কাছে ডেপুটেশন কর্মসূচি, তিনি না জনপ্রতিনিধি, তিনি আজকে কিনা বলছেন যে না, আমাদের পরে বর্বরোচিত আক্রমণ হয়েছে। এটা নয় তো স্যার যে আপনাদের দ্বারা তারা শিক্ষিত হয়ে এই ধরনের কাজ করছে। শুধু আপনারা তাতে রেহাই দেননি, 30 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলায় আমাদেরকে ধারায় দিয়েছেন, আমরা নাকি ক্রিমিনাল। এইভাবে আমাদের পরে মিথ্যা আরোপ করেছে। সম্মান ফিরিয়ে দিতে পারবেন? আজও প্রমাণ করতে পেরেছেন? সেই দিন বিচারপতি হেসে বলে, মানে আফসোসের সুরে বলেছিলেন, আমাদের পিসি চেয়েছিল যে পুলিশ কাস্টডি, বলেছিল তাহলে এদের পরে আরেকটা ইনজাস্টিস করা যাবে। এত থাপ্পড়ের পর থাপ্পড় কোর্টের থেকে খাচ্ছে, লজ্জা ঘেন্নার মাথা খেয়ে নিয়েছে। যখন 74টা বছর হাতে আজ আমাদের রিপাবলিকান রাষ্ট্রে আমরা বাস করি, সেখানে যখন দেখা যাচ্ছে যে না, ডেমোক্রেটিতে চলছে ব্রুটাল রিপ্রেশন, আমরা ইতিহাসের পাতায় পড়েছি। আর 74টা বছর বাদে আমাদের আমি একজন পশ্চিমবঙ্গ বাসী হিসাবে লজ্জা বোধ করছি এই ধরনের একটা টক শোতে এই
ধরনের কথা বলতে হচ্ছে। আজকে প্রয়োজন, এটা সময়ের দাবি, জনগণের উচিত নিজের অধিকার বুঝে নেওয়া, কারণ বর্তমানে গণতান্ত্রিক পরিকাঠামোয় স্বৈরতন্ত্র চলছে। তাই আজকে অনির্বাণদার এই ধরনের টকশো করতে হচ্ছে, যে কম্পেয়ার করতে হচ্ছে যে না কারা বেশি আক্রান্ত হচ্ছে। আপনারা আজকে যারা জনপ্রতিনিধি হয়ে ওখানে গেছেন, কিভাবে গেলেন? আমাদের মতন এই যে 10 কোটি মানুষের এইটি বোতাম টিপেছে। আপনারা কিন্তু যোগ্যতাই না, আমরা আমাদের চাকরিগুলো কিন্তু চুরি করে বিক্রি করেছেন ডিজার্ভিং ক্যান্ডিডেটের রাস্তায় ফেলে। আজকে আপনারা ওই মার্কশিট পুড়িয়ে দিয়েছেন। আজকে আপনারা কোটি কোটি টাকা বান্ধবীর ফ্ল্যাটের থেকে পাওয়া যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর, এছাড়া বিভিন্ন লিঙ্কম্যান। আজকে আপনারা তারপরেও বলছেন না বিচারাধীন আছে, হেফাজতে আছে, তার জন্যই একটা প্রায় গোটা শিক্ষা দপ্তর। তারপরেও আপনারা কিভাবে ডিফেন্ড করছেন? আত্মজিজ্ঞাসা করুন। এটা কোনো রাজনৈতিক বিষয় না, এর সামাজিক অভিঘাত। আজকে আমাদের পশ্চিমবঙ্গবাসী আমরা লজ্জায় শুধু যায়নি, আমাদের আজকে জীবন সংশয় হয়ে গেছে। প্রত্যেক দিন আপনারা স্বপ্ন হত্যা করছেন, প্রত্যেক দিন আপনারা প্রজন্ম হত্যা করছেন, স্কুল বন্ধ করছেন। আমাদের জীবন তো জীবন্ত লাশ, আমাদেরকে তো মেরেই ফেলেছেন, তার সাথে একটা গোটা সমাজকে আপনারা ধ্বংস করে নিচ্ছেন। প্রজন্ম ক্ষমা করবে না, ইতিহাসের কালো অধ্যায়ে যাবে। যেমন মাচ্ছান্নাই ছিল, যেমন হাফসি শাসন ছিল, এই শাসনকাল মনে থাকবে না। আমি হয়তো কাল বেঁচে থাকবো না, আপনারা মিলিয়ে নেবেন এই কথাগুলো। প্রতিবাদ মরে না, মানুষ বাঁচে না। প্রতিবাদ যদি সত্যি হয় তার মৃত্যু নেই। যেভাবে যে ব্রুটালি আমাদের পরে অত্যাচার করা হয়েছে, আমাদের কি গায়ে ব্যথা লাগে না? আমাদের কষ্ট নেই? আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে, তাই না? তাই আমাদের ব্যথা লাগে না? আমাদের কোনো নেতা মন্ত্রী নেই, আমাদের এমনকি জানেন এটা জামিন নেওয়ার আমাদের একটা লোক নেই। আমরা এতটাই প্রান্তিক। আপনারা কোন অধিকারে গেছেন আজকে বলুন তো? আমাদের মতন তো সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করেছে, তাই জন্য আপনারা ওই জায়গায় গেছেন। আজকে আপনারা যে বঞ্চনার জন্য গেছেন, সেই বঞ্চনাটাও কিন্তু সাধারণ মানুষের। সেটা কেন হয়েছে? ডিউ টু ওয়ান কাইন্ড অফ করাপশন লাইক আস। যেমন ভাবে আমাদের আজকে নিয়োগ বন্ধ আছে, আপনারা সেই জট তো ছাড়াচ্ছেন নাই, উপরন্তু যাতে এই নিয়োগটা না হয় তার জন্য একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে। কি ব্যাপার? এমন ভাবে আপনারা দুর্নীতির ওই যে স্যার বলছিলেন না, একটা ফেসর মধ্যে আমাদেরকে না জড়িয়ে ফেলছে। লাস্টের শেষ বেলায় পেনাল্টি কাকে দিতে হচ্ছে? আমাদের। আমরা কারা? পশ্চিমবঙ্গের সাধারণবাসী। এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। আপনারা ভেবে দেখুন, সুচিন্তিতভাবে একটা সচেতন নাগরিক হিসাবে, সেটা তৃণমূল না বিজেপি না সিপিএম না কংগ্রেস, বিষয়টাই নয়। দিনের শেষে প্রচারিত হচ্ছে কিন্তু সেই সাধারণ মানুষ। আমি শুধু দেখাচ্ছি যে চাকরি প্রার্থী মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবিটা দেখানো হচ্ছিল একটু আগে করুণাময়ীতে গত বছর 20 অক্টোবর, একটা অক্টোবর মাসই ছিল, অক্টোবর মাসের 20 তারিখ 2022 সালের। আচ্ছা, এই যে ছবিটা, আমি নিশ্চিতভাবে ভীষণ খুশি হতাম যদি মহুয়া মৈত্র কোনো অভিযোগ না করতেন। কিন্তু কোথাও কি সুব্রতবাবু, যে ছবি আমরা দেখেছি, আপনার মনে হয় না যে মহুয়া মৈত্র ওদের তুলনায় অনেক বেশি ভাগ্যবান? কালকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বলছিলেন, শুনছিলাম কি মহুয়া মৈত্রকে নাকি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তাকে আমরা মহিলা পুলিশদের দিয়েই তুলে নিয়ে যেতে দেখেছি, কিন্তু যতটুকু সময় ক্যামেরা ছিল না বা ফলো করতে পারেনি পুরো পথটা, তার মাঝখানে তিনি কি অভিযোগ করেছেন, কি ঘটেছে আমি জানি না, সেটা পুলিশ এবং মহুয়া মৈত্র বলতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন, এই যে ছবিটা দেখছি, তার তুলনায় কোথাও কালকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে আপনার বেশি ভাগ্যবান মনে হচ্ছে কি না সুব্রতবাবু? আমি বলছিলাম আগে অন্য একটা কথা বলি, যে উনি বলছিলেন অনির্বাণ, তুমি শব্দটা নিশ্চয়ই খেয়াল করেছো, সামাজিক অভিঘাত। সামাজিক অভিঘাত থেকে সংগঠিত অপরাধ, এবং সেই সংগঠিত অপরাধের সঙ্গে রাজ্য মন্ত্রিসভা যুক্ত, সেই কারণে সুপার নিউমেরিক পোস্টের ক্রিয়েশন। ফলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। বঞ্চনার যে গল্প নিয়ে দিল্লিতে যাওয়া হয়েছে, সেইটার টপ টু বটম তদন্ত হওয়া প্রয়োজন আছে। আধার এমবেডেড হওয়ার পর 1,30,00,000 আধার কার্ড পশ্চিমবাংলা থেকে বুদবুদের মতো আকাশে উড়ে গেছে। সেই আধার কার্ডগুলোতে যে পেমেন্ট অতীতে হয়েছে, জব কার্ড আধার এমবেডেড হওয়ার পর, সেই জব কার্ডগুলোর যে টাকা অতীতে পেমেন্ট হয়েছে, সেই টাকাগুলো কোথায়? 2 নম্বর কথা হচ্ছে যে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের মধ্যে এই যে টাকা পাওয়া এবং না পাওয়া, দুর্নীতি হওয়া এবং না হওয়া, এই যে চাপানুতর চলছে, কেন রাজ্যবাসী হিসেবে আমরা এর সত্যাসত্য জানতে পারছি না? কেন রাজ্য সরকার, কোনো রাজনৈতিক দল নয়,
কেন রাজ্য সরকার বিধানসভায় পশ্চিমবাংলার মানুষের জ্ঞাতার্থে সমস্ত তথ্য দিতে পারছেন না? তার মানে এই তথ্যের মধ্যে গরমিল আছে। আর যদি রাজনৈতিক দল হয় তাহলে পশ্চিমবাংলায় অবস্থিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে দিল্লিতে যেতে পারত আমাদের দেশের সরকারের কাছে আবেদন করতে যে রাজ্যের পাওনা আপনারা দিয়ে দিন। কোনো প্রক্রিয়াই গ্রহণ করা হচ্ছে না। সুব্রতবাবু, সৌভাগ্যজনকভাবে আবার দেখুন, কাউকে টেনে হিঁচড়ে সরিয়ে না দিতে হলে ভালো, কিন্তু সৌভাগ্যজনকভাবে মহুয়া মৈত্র, বীরবাহা হাঁসদা, দোলা সেনদের পাশে কিন্তু মহিলা পুলিশদেরই দেখতে পাচ্ছি দিল্লি পুলিশের। তাই দেখার কথা সভ্য দেশে। আমি আবার অনুরোধ করবো আমার পিসিআর এর সহকর্মীদের, দেখুন মহুয়া মৈত্রকে নিয়ে যাচ্ছেন, একজনও পুরুষ পুলিশ কর্মীকে হাত লাগাতে দেখছেন কি দেখছেন না? আমি আবার অনুরোধ করবো, সে তো অরুণিমাও কামড় খেয়েছিলেন, আমি আবার অনুরোধ করবো আমার পিসিআর এর সহকর্মীদের, এক্স্যাক্টলি 20 অক্টোবরের ছবিটা ঠিক পাশাপাশি, গত বছরের একটা অক্টোবর মাসের 20 তারিখের ছবি আর এবছরের অক্টোবর মাসের 4 তারিখের ছবি। আমি আবার জিজ্ঞাসা করছি সুব্রতবাবু, কোথাও কি আপনার মনে হচ্ছে, আপনি আনবায়াসড বলুন, আপনার মত বলুন, আমার মনে হচ্ছে, আমি আমার কথাটা বলছি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অনেক বেশি ভাগ্যবান। হ্যাঁ, কারণ প্রথম কথা, তাদের বিরুদ্ধে কোনো নন বেলেবল সেকশন দেওয়া হয়নি। পুলিশ তাদেরকে কর্ডন করেছে, কারণ তারা এমপি, কারণ তারা এমএলএ, কারণ তারা মন্ত্রী, তারা যে প্রোটোকলের সুবিধা পেয়েছে, আর যারা চাকরি মানে যা পাবার কথা তারা সেইটা পায়নি, ফলে এমনিতেই একটা অ্যাডভান্টেজ তাদের ছিল। তারপরে দ্য অ্যাটিটিউড অফ দ্য পুলিশ। আমি একটু থামাচ্ছি সুব্রতবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফরের পর তিনি ফিরে এলেন, কলকাতা বিমানবন্দরে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের সামনে এই মুহূর্তে তিনি কথা বলতে প্রস্তুত। একবার চোখ রাখবো, এবার শুনবো তিনি কি বলছেন। শোনা যাচ্ছে না একদম। আমরা কি করতে গেছিলাম? আমি প্রথমেই বলি যে গিরিরাজ সিং যে দাবিটা করছেন, সেই দাবিটা 1 মিনিটে নস্যাৎ যদি করে দিতে হয় তাহলে সিসিটিভি ফুটেজটা রিলিজ করা উচিত। যে সিসিটিভি ফুটেজ কৃষি ভবনে রয়েছে সেটা তৃণমূল সরকারের অধীনে পড়ে না, সেটা সিআইএসএফ, দিল্লি পুলিশ এবং মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতি রাজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। দায়িত্বে রয়েছেন নরেন্দ্র মোদী। আমরা 6টায় পৌঁছেছি গতকাল, এবং প্রায় 1 ঘন্টা, 1.25 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র দুজনেই আলাদা করে প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে যায় যে প্রায় 1.5 ঘন্টা হতে চলল, আপনি এখনো পর্যন্ত আমাদের সময় দেননি। আপনি 6টায় বলেছিলেন, আমরা 6টায় এসছি, প্রায় 7:30 বাজতে চলল। তারপর তৃণমূলের ফেসবুক পেজ থেকে আমরা ফেসবুক লাইভ করি, এগুলো ডকুমেন্টেড, মিথ্যে কথা নয়। আমরা যদি ঝামেলাই করতে যেতাম তাহলে আমাদের ওখানে 5000 লোক ছিল। আমরা সভা শেষ হওয়ার পর সবাইকে বলেছিলাম যে আপনারা কেউ যাবেন না, প্রতিনিধি দলে যাদের নাম রয়েছে তারা শুধুমাত্র যাবে। এক একজনের পরিচয়পত্র চেক করে তাদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল কৃষি ভবনে। কৃষি ভবনে যখন এই 40 জন ঢুকেছিল, যদি ডেলিগেশনের পার্ট না হয় তাহলে ঢুকতে দিল কেন? সবার তো নাম দেখে, আইডি দেখে চেক করে, আর ডকুমেন্টেড মেল রয়েছে। পরবর্তীকালে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকার পর আমরা আবার যখন খোঁজ নিতে আমাদের সাংসদদের পাঠালাম, তখন সিআইএসএফ এর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন আধিকারিকরা, তারা এসে বললেন যে এইমাত্র প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেন, ব্যাকডোর দিয়ে উনি চলে গেলেন। উনি যদি অপেক্ষাই করেছেন, আমরা তো অপেক্ষা করার সময় 4টে ফেসবুক লাইভ করেছি, উনি করেননি কেন? প্রথম প্রশ্ন। অতি 7টার সময়, 7:30টার সময় আর দেখানো হোক না যে আমাদের প্রতিনিধিরা কতবার তার দপ্তরের, তার অফিসের বাইরের করিডোরে গিয়ে ফলো আপ করেছে। সিসিটিভি ফুটেজ করা হোক, রিলিজ করা হোক, কেউ তো বারণ করছে না। রিলিজ করলেই বোঝা যাবে।
আমরা প্রায় 8:30 অবধি বসে থেকে 9:45 সময় যখন মন্ত্রীর সাথে দেখা করতে যাই তখন জানতে পারি যে উনি পালিয়ে গেছে। তারপর সেখানেই আমরা এই করিডোরেই বসে পড়ি যে উনি আমাদের সময় দিয়েছেন, 2.5 ঘন্টা অপেক্ষা করিয়ে উনি চলে যেতে পারেন না। এখানে ভিকটিম অর্থাৎ ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও আছেন। সেখানে আমাদের 5 মিনিট পর থেকে থমকানো চমকানো প্রায় 8-10 হাজার পুলিশ বাহিনীকে নামিয়ে দিয়ে একজন মহিলা সাংসদদের উপর প্রায় 20 জন 22 জন 25 জন পুলিশ লাগিয়ে, এবং পুরোটাই ডকুমেন্টেড, পুরোটাই ভিডিওতে ধরা পড়েছে, আপনারা দেখেছেন। এখানে বাড়িয়ে বলা কোনো জায়গা নেই। আমি কিছু বলি সেটা সত্য হতে পারে, বিজেপি কিছু বলুক সেটা সত্য হতে পারে, মিথ্যে হতে পারে। ক্যামেরার পর্দায় যা ধরা পড়েছে, ছবি কোনোদিন মিথ্যে কথা বলে না। সেখানে মহুয়া মৈত্র থেকে শুরু করে বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, দোলা সেন, আমাদের সাংসদ যারা ছিল শান্তনু সেন, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সামিরুল ইসলাম থেকে শুরু করে যেভাবে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টর্চার করে টেনে হিচড়ে, মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে কুকুর বিড়ালের মতো ঘাড় ধাক্কা দিয়ে বার করা হয়েছে। তাদের একমাত্র দোষ কি? তারা বাংলার মানুষের জন্য দাবি করতে এসেছিল যে তাদের পাওনা টাকা যেন ছেড়ে দেওয়া হয়। আমি তো কেন্দ্র সরকারকে একটা প্রশ্ন করছি, একটা প্রশ্ন, যে 20 লক্ষ পরিবারের টাকা আপনারা আটকে রেখেছেন, আপনারা লিখিতভাবে রাজ্য সরকারকে জানান বা প্রেস রিলিজ, রাজ্য সরকারকেও জানাতে হবে, আপনি প্রেস রিলিজ করে জানান মন্ত্রকের তরফ থেকে বা দপ্তরের তরফ থেকে যে 20,000 লোককে দিয়ে আপনি কাজ করিয়েছেন, হ্যাঁ কি না। এই 20 লাখ লোক যদি, সরি সংখ্যাটা 20 লাখ, আমি 20,000 বললাম, এই 20 লাখ লোক যদি কাজ করে থাকে, আপনি কোন আইন বা কোন ধারার নিরিখে আপনি এদের কাজের টাকা বা পারিশ্রমিক আটকে রেখেছেন? আমার একটাই প্রশ্ন, যে 20 লক্ষ লোক কাজ করেছে, হ্যাঁ কি না। আপনার পরিবারে আপনি কাউকে 3 মাস 4 মাস 5 মাস ধরে কাজ করিয়ে রেখে 2 বছর তার মায়না আটকে রাখতে পারেন না। এটা অনৈতিক, অবৈধ। এখানে কেন্দ্র সরকার 2 বছর ধরে কারোর 8,000 10,000 12,000 15,000 টাকা করে বাকি আছে। আমি এই প্রশ্নটা খালি গিরিরাজ সিংকে করছি আর বিজেপির সরকারকে করছি আর এখানকার বিজেপির নেতাদের করছি। এই যে জমিদারি প্রথা, গরিবের থেকে টাকা লুট করে খাজনা আদায় করা, এই বিজেপির যে জমিদারি মানসিকতা, তার অবসান বাংলার মানুষ ঘটাবে। তার কারণ এটা আমাদের প্রাপ্য অধিকার। 20 লক্ষ লোকের টাকা, প্রায় 8,000 কোটি টাকা আপনি আটকে রেখেছেন গায়ের জোরে। কতদিন আপনি আটকে রাখতে পারেন? আর আপনি যদি মনে করেন যে 20 লক্ষ লোক কাজ করেনি, তাহলে লিখিত বিবৃতি দিয়ে জানান, আমরা জিজ্ঞেস করব না। আপনি দুর্নীতির অভিযোগ করছেন, যখন দেখা করতে যাচ্ছি পালিয়ে যাচ্ছেন, যখন সময় চাইছি দিচ্ছেন না, যখন আমরা সভা সমিতি করতে চাইছি অনুমতি দিচ্ছেন না। দুর্নীতির অভিযোগ থাকলে আপনি বলুন কোথায় দুর্নীতি হয়েছে, আর তার তদন্ত এফআইআর হয়নি কেন 2 বছর? আমি তো আগে প্রশ্ন রেখেছি যে বিজেপির নেতারা বলছে দুর্নীতি হয়েছে, 2 বছর ধরে গলা ফাটিয়ে চেঁচিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে বলছে দুর্নীতি হয়েছে। তা দুর্নীতি যদি হয়েই তাকে 2 বছর 24 মাসে বিজেপির একটা নেতা কর্মী থানায় গিয়ে এফআইআর করলো না কেন? এফআইআর করলে তো পুলিশ তদন্ত শুরু করবে, পুলিশ প্রশাসনেরও তো কিছু বাধ্যবাধকতা আছে। এফআইআর না হলে তো কোনো তদন্ত হয় না। তাই এফআইআরটা 2 বছরে হলো না কেন? আজকে আমি বলছি, কালকে আপনি থানায় গিয়ে আমার কথা শুনে এফআইআর করতে পারেন, সে করুন, কিন্তু 2 বছর ধরে এফআইআর হলো না কেন? এবং দুর্নীতির অভিযোগ যদি থাকে, আমি ধরে নিলাম দুর্নীতির অভিযোগ রয়েছে, আপনি কত টাকা ছেড়েছেন কি ছাড়েননি, ইউপি আমলে কত টাকা ছেড়েছেন কি ছাড়েননি, সেটা পরের কথা। আমি খালি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে 20 লক্ষ লোক কাজ করেছে, হ্যাঁ কি না। যদি কাজ করে থাকে, আপনি কোন আইনের কোন ধারায় এদের টাকা আটকে রেখেছেন, এটা কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে বা সাংবাদিক বৈঠক করে জানায়। এতটুকু একটাই প্রশ্ন আমার আর কোনো প্রশ্ন নেই। আমি বাড়ির টাকা আটকে রেখেছেন ছেড়ে দিলাম,
100 দিনের কাজে আপনি নতুন কোনো বরাদ্দ করেননি, ছেড়ে দিলাম। আপনি দুর্নীতির অভিযোগ করছেন, ছেড়ে দিলাম। আপনি বলছেন কাজ হয়নি, আমি ছেড়ে দিলাম। আমি খালি একটা প্রশ্ন করছি যে 20 লক্ষ লোক কাজ করেছে হ্যাঁ কি না? 20 লক্ষ লোককে দিয়ে আপনি কাজ করে কোন আইনের কোন ধারায় তাদের টাকা বা পারিশ্রমিক আপনি আটকে রেখেছেন, এটা সাংবাদিক বৈঠক করে বা লিখিত বিবৃতি দিয়ে কেন্দ্র সরকার বা বিজেপির নেতাদের জানানো উচিত মানুষকে। এবং কালকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, কি ন্যাক্কারজনক ঘটনা। যেভাবে নির্যাতিত হতে হয়েছে আমাদের মহিলা সাংসদদের, এমনকি 100 দিনের যারা ভিকটিম ফ্যামিলি, কারোর বয়স 60, 62, 65, বয়স্ক মহিলা, তাদের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে। ন্যূনতম সৌজন্যতা বা ভদ্রতা এরা দেখায়নি। আমি বলেছিলাম যে আমাদের উপর যদি আঘাত আসে আসুক, কোনো অসুবিধা নেই। সাধারণ মানুষের উপর যদি আঁচড় আসে বা আঘাত আসে, তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে জানে। তার মানে এই না যে তারা সন্ত্রাসের পথ, তারা অশান্তির পথ, তারা জুলুমবাজির পথ অবলম্বন করেছে বলে আমরাও একই পথ অবলম্বন করব। আমরা মনে করি কেন্দ্র সরকারের প্রতিনিধি এই বাংলায় হচ্ছে রাজ্যপাল। তার চোখ এবং কান দিয়ে কেন্দ্র সরকার রাজ্যকে দেখে এবং রাজ্যের খবর নেয়। তিনি বিগত দিনে যবে থেকে ক্ষমতায় এসছেন বা যবে থেকে রাজ্যপালের পদে বসেছেন, তিনি অনেক কথা বলেছেন যে গণতন্ত্র ভুলণ্ঠিত, এই করা উচিত, এই করা উচিত না, গণতন্ত্রের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। আমরা মনে করি তার যে বিশাল জ্ঞান, বুদ্ধি এবং তার মধ্যে যেটুকু মনুষ্যত্ব রয়েছে, তিনি কালকের ঘটনা দেখে নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন যে বাংলার প্রতিনিধিত্ব তিনি কেন্দ্র সরকারের কাছে গিয়ে করছেন, সেই বাংলার মানুষকে কিভাবে চুলের মুঠি ধরে বিজেপির সরকার, কেন্দ্রের বিজেপির সরকার, যে বিজেপির সরকার তাকে নিযুক্ত করে রাজ্যপাল করে এই বাংলায় পাঠিয়েছে, সেই বাংলার মানুষদের উপর কি নির্মমভাবে অত্যাচার কালকে বিজেপি শাসিত দিল্লি পুলিশ করেছে। আমরা রাজ্যপালের থেকে সময় চাইব। ইতিমধ্যেই আমরা আজকে রাত্রেই, কালকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি এবং আমাদের তরফ থেকে আজকে রাত্রেই চিঠি পাঠানো হচ্ছে। আমরা কালকে রাজভবন চলোর ডাক দিয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কাল আশা করব রাজ্যপাল আমাদের সাথে দেখা করবে এবং যেই চিঠিগুলো নিয়ে আমরা দিল্লির বুকে দরবার করেছিলাম, সেই চিঠিগুলো আবার আমরা কলকাতায় ফেরত নিয়ে এসেছি। আমরা দিতে চেয়েছিলাম, আপনারা দেখেছেন ছবিতেও, যে আমরা কৃষি দপ্তরের টেবিলে চিঠিগুলো রেখেছিলাম। আমাদের যে চোর জবরদস্তি করে যখন ধর্ণা থেকে তুলে দিচ্ছে, ওই ভিডিও শেষের দিকে দেখবেন কিভাবে চিঠিগুলোকে এরা ছিঁড়ছে, ফেলে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এক একটা চিঠি মানে এক একটা 100 দিনের মানুষের দাবি, আবেগ, আশা, আকাঙ্ক্ষা। এরা মানুষকে পণ্য হিসেবে গ্রহণ করে, মানুষকে মানুষ হিসেবে মনে করে না। আমরা সেই চিঠিগুলোকে সযত্নে আবার কলকাতায় ফিরিয়ে এনেছি, এগুলো রাজ্যপালের কাছে আগামীকাল রাজভবনে আমরা নিয়ে যাব। এক একটা চিঠি আমরা রাজ্যপালকে জমা দেবো। যেই 50 লাখ লোকের চিঠি আপনাকে লিখে আমাদের জানাতে হবে, যে প্রশ্ন আমি একটু আগে করলাম, রাজ্যপালকেও আমরা একই অনুরোধ করব যে আপনি কেন্দ্র সরকারকে চিঠি লিখে জানান বা জানতে চান যে 20 লাখ লোক যারা পারিশ্রমিক পায়নি, তাদের কাজ করে বসিয়ে রাখা হয়েছে কেন এবং কোন আইনের কোন ধারায় এদের টাকা আটকানো হয়েছে। এইটুকু, আর কিচ্ছু না। আমার একটাই প্রশ্ন, যদি কাজ করে থাকে কোন আইনের কোন ধারায়, প্রথমে কাজ করেছে হ্যাঁ কি না। যদি ওরা বলে দেয় কাজ করেনি, তাহলে ঠিক আছে, আমরা আইনত লিগাল রেকর্ড যা আছে আমরা সেটা দেখব, এক্সপ্লোর করব। আর যদি না থাকে, আপনি বলে দিন হ্যাঁ কাজ করেছে। তাহলে কাজ করলে আপনি কেন কাজের টাকা আটকে রেখেছেন? আপনি একটা সংবাদ মাধ্যমে কাজ করছেন, একটা হাউসে, আপনি 3 মাস কাজ করে কোনো আইন আছে যে আপনার টাকা আটকে রাখতে পারে? বলতে পারে যে আমি পরবর্তী অ্যাডভান্স কাজের টাকা দেবো, বা আমি আগামী অর্থবর্ষের টাকা দেবো না, বা এই অর্থবর্ষের টাকা আটকে দিলাম। আপনি কাজ করিয়ে কিভাবে আটকে রেখেছেন 2 বছর ধরে? এই জমিদারি তো চলতে পারে না, এটা একেবারে জমিদারি প্রথা। আমরা সেই কারণেই বলেছি
যে বিজেপির এই জমিদারির রাজের অবসান বাংলার মানুষই আগামী দিন ঘটাবে, এবং সেই কারণেই আগামী দিনের কর্মসূচি, আগামীকালের কর্মসূচি। এবং আমি আশা করব যে রাজ্যপাল নিশ্চিতভাবে তিনি গণতন্ত্র নিয়ে এত সরব হন। কালকে গণতন্ত্রের যে নিদর্শন দিল্লির বুকে আমরা দেখতে পেরেছি, এবং যেভাবে যে বাংলার প্রতিনিধি উনি, যে বাংলার প্রতিনিধিত্ব করছেন উনি, সেই বাংলার নির্বাচিত জনপ্রতিনিধি এবং গরিব ভুক্তভোগী পরিবার, সন্তানহারা পিতাদের কিভাবে নিগৃহীত হতে হয়েছে দিল্লি পুলিশের হাতে, সেটা ইতিমধ্যেই তিনি দেখেছেন, এবং সেই বিষয়ে তিনি সদার্থক একটা ভূমিকা বা ইতিবাচক ভূমিকা পালন করবে। এই আশায় আমরা কালকে রাজভবন অভিযানের ডাক দিয়েছি। তিনি যদি দেখা না করেন, আমরা পরবর্তী কর্মসূচি সেখান থেকে ঘোষণা করব। ঠিক আছে? I just got to know, but it is surprising, as I said, that BJP is only conducting ED and CBI raids in opposition ruled states. There are no ED raids in Gujarat, there are no ED raids in Madhya Pradesh, there are no ED raids in Assam, there are no ED raids in any of the BJP ruled states. Have you heard of any ED raids in Uttar Pradesh? Have you heard of any ED raids in Gujarat? So Modi is only going after the opposition and opposition parties and opposition ruled states, because he cannot fight politically. A prime minister who doesn't have the courage and the might to face the media and answer to the questions and queries that it has in its mind, or the question that they want to ask the prime minister, it is his duty to answer. People of the country wants to know what is prime minister's perspective on different issues, what is his reaction, how is he looking down upon different things on different issues. So a prime minister who doesn't have the courage to face the media, he is talking about New India. What is his New India? Modiji's New India is an India where public representatives are manhandled by BJP-ruled police forces and law enforcement agencies. Modi's New India is an India where utmost corrupt elements are inducted in the political party, in BJP, who have CBI and ED cases dangling on their head. Modi's New India is an India where killers, rapists, murderers are rewarded and garlanded and are being felicitated on public programs. And honest journalists who are speaking truth to power, who has the courage to ask the right questions and the tough questions, are being wrongly framed under UAPA. You have seen what has happened yesterday. This is Modi's New India. Come what may, I believe this tyranny will end and people will give a befitting reply in the days to come whenever they get a chance to exercise their voting rights. আর কোনো প্রশ্ন? আমাকে ইডি তলব করেছে, ইডি যা আমাকে সামান পাঠিয়েছে আপনাকে তো পাঠায়নি, আমার তার উত্তর যা দেওয়ার আমি ইডিকে দিয়ে দেবো। আর আমার পরবর্তী পদক্ষেপ কি আপনারা দেখতে পাবেন, আমি তো কোথাও যাচ্ছি না, সুতরাং পুরোটাই পাবলিক এবং ইতিমধ্যেই এটা সাবজুডি। সুতরাং এই নিয়ে আমার পরবর্তী পদক্ষেপ কি হবে আমি সংবাদ মাধ্যমে না বলবো না, তার কারণ কোর্টে অলরেডি বিষয়টা বিচারাধীন রয়েছে। হ্যাঁ, আমার পরিবারকে আগেও ডাকা হয়েছে, আমায়, আমার স্ত্রীকে, আমার শালিকাকে অন্য কেসেও ডাকা হয়েছে। এখন অন্য কেসে প্রোটেকশন রয়েছে, সুপ্রিম কোর্ট বারণ করেছে, সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে, কিছু করতে পারছে না, তাই অন্য কেসে ট্যাগ করছে। এটা 2 বছর 2.5 বছর ধরে চলছে। আমি তো সোজা একটা কথা বলছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে কোর্টে জমা দিই। কোর্টেও তো বিচারপতি একই কথা বলেছিল যে কি আছে কেস ডায়েরি জমা দিন, আমি তো বারণ করছি না। কেস ডায়েরি দেখার অধিকার একমাত্র ইনভেস্টিগেটিভ এজেন্সি আর বিচারপতির রয়েছে। তবে ইডির কি গ্রহণযোগ্যতা, আমি ইডিকে যেটা লিখে পাঠাচ্ছি, শুভেন্দু অধিকারী সেটা টুইট করছে, আমি এ নিয়েও আগামী দিন সুপ্রিম কোর্ট যাব। আমি ইডিকে আমার আর ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমার আর ইনভেস্টিগেটিভ এজেন্সি, তদন্তকারী সংস্থার মধ্যে কি চিঠি এক্সচেঞ্জ হয়েছে সেটা শুভেন্দু অধিকারী টুইট করে জানাচ্ছে।
একটা সিবিআই ইনকোয়ারি হোক না, বা এর একটা ইডি ইনকোয়ারি হোক না। তারা রাজনৈতিকভাবে লড়তে পারছে না। আর বিজেপি যদি ভাবে আমার মা, আমার বাবা, আমার স্ত্রীকে ডেকে আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে, আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না। তার যা জেদ, আমার তার 10 গুণ জেদ। নরেন্দ্র মোদীর জেদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রেখে তাকে আত্মসমর্পণ করা, আর আমার জেদ মাথা উঁচু করে তোমার দিল্লিতে গিয়ে আন্দোলন তৈরি করে মানুষের অধিকার, বাংলার অধিকার তোমার চোখের সামনে আমরা ছিনিয়ে আনবো। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকাবে। প্রধানমন্ত্রীর যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি বলেছিলাম না, পারলে আটকাও, 3 তারিখ যাবো, 4 তারিখ যাবো। কোন তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যার অধীনে এই তদন্তকারী সংস্থা। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যার অধীনে এই তদন্তকারী সংস্থা। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে চ্যালেঞ্জ করছি, আর এখানকার জমিদারদের লেঠেলবাজদের চ্যালেঞ্জ করছি। আগামী দিনে এই লড়াই তীব্রতর হবে, এটা মানুষের লড়াই। তোমাদের ক্ষমতা থাকলে আটকো। 3-4 মিটিং হয়েছে, আটকাতে পারোনি, আগামী দিনও মিটিং হবে, আটকাতে পারবে না। মানুষের অধিকার, আমাদের প্রাপ্য টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়, আমরা ছিনিয়ে আনবো। যত চেষ্টা করো, আটকাতে পারবে না। আর দিল্লিতে যেটা হয়েছে, একটা ছোট্ট ট্রেলার হয়েছে। সিনেমাটা 2 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে দেখাবো। যে বলেছিলাম 50,000 1 লাখ লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে মিছিল হবে দিল্লিতে। অপেক্ষা করুন 2 মাস, তারপর দেখবেন। ঠিক আছে? হ্যাঁ, বল। দেখো, আমি একটা কথা বলি, তুমি রিপাবলিকে কাজ করো, তোমার বারবার এই চাকরি প্রার্থী নিয়ে প্রশ্ন। আমি একটা খালি ক্ল্যারিটি তোমাকে দিয়ে দিচ্ছি। সরকারের যে অ্যাপ্রোচ বা আউটলুক তুমি যদি দেখো, সরকার চাকরি দিতে চায়। যারা চাকরি প্রার্থীরা এতদিন ধরে রাস্তায় বসে আছে, আমাদের সকলের তাদের কথা ভাবলে অত্যন্ত কষ্ট হয়। যে ঝড় জল বৃষ্টিতে তারা বসে আছে, এবং আমরা সকলে চাই যারা প্রকৃত চাকরি প্রার্থী, মেধাযুক্ত তালিকায়, মেধার তালিকায় যাদের স্থান ছিল বা আছে, তারা সকলে যাতে চাকরি পায়। কিন্তু সরকার, যেহেতু এটা কোর্ট মনিটর প্রোব চলছে, সরকার তার তরফ থেকেও লিখিতভাবে কোর্টকে জানিয়েছিল, যতটুকু সংবাদ মাধ্যমে এসছে বা আমি যতটুকু জানি, যে আপনি ঠিক করুন, অর্থাৎ কোর্ট ঠিক করুক যে যারা চাকরি পেয়েছিল সবার চাকরি আপনি বাতিল করতে বলেছেন, যদিও সেটাও স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোর্ট ঠিক করুন যে তাদের চাকরি থাকবে, যদি থাকে তাহলে তাদেরটা বৈধ হবে, আর যদি না থাকে তাহলে নতুন অ্যাডিশনাল রিক্রুটমেন্ট সরকার করতে চায়, সরকারকে সুযোগ দেওয়া হবে। হাইকোর্টের যে বিচারপতি রায় দিয়েছিলেন, তিনি বলেছেন এটাতেও আমরা সিবিআই ইনকোয়ারি করবো। সরকার অ্যাপ্লিকেশন কেন দিল? তা সরকার যদি সদার্থক ভূমিকা পালন করে বা ইতিবাচক ভূমিকা পালন করার চেষ্টাও করে, আপনারা সেটাতেও সিবিআই ইনকোয়ারি করছেন। তাহলে চাকরি কে আটকাতে চায় বা আইনি জটিলতা কে তৈরি করতে চায়, এর উত্তরটা চাকরি প্রার্থীদের খুঁজে নিতে হবে। আমি এটুকুই বলবো। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? খুব দুর্ভাগ্যজনক। আমি ছবিগুলো দেখলাম আজকে সকাল থেকে, এবং তিস্তার জলস্রোত বেড়ে যাওয়ার কারণে যেভাবে এখনো পর্যন্ত প্রায় 23 জন নিখোঁজ রয়েছে, 30 জন, খুবই দুর্ভাগ্যজনক। এবং আমি অনুরোধ করব, আমাদের যে কালকে কর্মসূচিটা রয়েছে, বিশেষ করে উপরের জেলাগুলো, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, জনপ্রতিনিধি যারা আছেন তারা এলাকায় থাকবেন, তারা কলকাতায় আসবেন না। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সরকারি আমলা সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের সেখানে পাঠিয়েছেন, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা। এবং সেচ মন্ত্রী পার্থ ভৌমিক কালকে শিলিগুড়িতে যাচ্ছে সরেজমিনে নিজে তদারকি করতে এবং পরিস্থিতির পরিদর্শন করতে, এবং সরকারের তরফ থেকে যে প্রিকশনারি মেজারগুলো নেওয়া উচিত, সরকার ইতিমধ্যেই মিশন মোডে কাজ শুরু করেছে। ঠিক আছে? কালকে আন্দোলনটা আমরা জমায়েতের সময় দিয়েছি বেলা 3টে রবীন্দ্র সদনে। সেখান থেকে আমরা মিছিল করে যাব। তারপর আমরা রাজভবনে, সবাই তো যাবে না, রাজভবনের ভিতরে আমাদের একজন নির্দিষ্ট 40-50 জনের ডেলিগেশন থাকবে। সেই ডেলিগেশনে কারা থাকবে সেটা আজকে রাত্রে ঠিক হবে, এখনো নামগুলো ঠিক হয়নি।
তো সেই ডেলিগেশনের সদস্য যারা থাকবে তারা রাজভবনের ভিতরে যাবে, ওই চিঠিগুলো নিয়ে প্রবেশ করবে এবং রাজ্যপালের সাথে সময় চেয়ে সাক্ষাতের জন্য আবেদন জানাবে। রাজ্যপাল যদি আমাদের সাথে দেখা করে এবং যেই উত্তরটা আমরা জানতে চাই যে 20 লক্ষ লোককে আপনি কাজ করিয়ে তাদের টাকা কোন আইনে আটকে রেখেছেন, তাদের কাজ করিয়ে যদি টাকা আটকে রাখেন কেন আটকে রেখেছেন, আর আটকে রাখলে কোন আইনে আটকে রেখেছেন, এই একটা প্রশ্নের একটা উত্তর আমরা চাই। আমরা অনুরোধ করব যে আপনি কেন্দ্রের প্রতিনিধি, আপনি এটা জানতে চান, আপনি মৌখিকভাবে যদি জানতে চান জানুন, নইলে লিখিতভাবে জানতে চান যে 2,64,00,000 জব কার্ড হোল্ডার রয়েছে, আমি তাদের কথা ছেড়ে দিচ্ছি। আমি বলছি 20 লক্ষ লোক যারা চাকরি করে বাড়িতে বসে রয়েছে 2 বছর ধরে, তাদের পারিশ্রমিকটা কোন আইনে আপনি আটকে রেখেছেন? কোনো সেকশন আছে যেখানে কাজ করে 2 বছর ধরে বসে রয়েছে সেই টাকা আপনি আটকাতে পারেন? এটা কোন আইনে রয়েছে? আইনটা আমি জানতে চাইছি এইটুকুই। তারপর দরকার হলে উনি যদি বলে দেন আইন, ওনারা বলছেন সেকশন 27, সেকশন 27 আপনি ফার্দার ফান্ড রিলিজ না করতে পারেন, যে আগামী বছর আমি করলাম না, যেটা ওরা 2022-23 অর্থবর্ষে করেননি, যে বলছে দুর্নীতি হয়েছে। আর দুর্নীতি হয়ে থাকলে আমরা যখন কথা বলতে যাচ্ছি বাংলার তারা খেয়ে আপনি লাজ গুটিয়ে পালাচ্ছেন কেন? এরপর দেখুন সোজাসুজি শোনানি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।